जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा প্রণমামি মুহুর্মুহু। বাঙালির দুর্গোৎসব একসময় যে দুর্গোৎসব ছিল শুধুমাত্র রাজা রাজারা জমিদার ধনীদের, পরবর্তীকালে সেই জমিদার ব্যক্তিগত পারিবারিক পুজো থেকে ক্রমশ সাধারণ লোকেদের পুজো অর্থাৎ সর্বজনীন বা বারোয়ারি পুজো চলে এলো। তা বলে পারিবারিক পুজো বন্ধ হলো না, তাদের জাঁকজমক কমে গেল, কিন্তু পারিবারিক পুজো বেঁচে আছে, বেঁচে রইল তাদের নিজস্ব ঐতিহ্য, নিয়ম নিষ্ঠা, নিয়ম কানুন সব কিছু নিয়ে। এইরকমই কিছু পারিবারিক পুজোর কথা আজকে বলবো। বৃহত্তর কলকাতা শতাধিক পুজো আছে যারা ইতিমধ্যে শতবর্ষ অতিক্রান্ত করেছে। আবার এমন পুজো বেশ কিছু আছে যে পুজোগুলো সম্প্রতি আরম্ভ হয়েছে। তবে এই পারিবারিক পুজোগুলোর সব বাড়িতেই যে একই রকম পুজো হয় তা নয়। যেমন দুর্গা মূর্তিরই কত রকম বৈচিত্র্য রয়েছে। কোথাও দশভূজা দুর্গা মূর্তি, কোথাও শিব দুর্গা, শিবের কোলে পার্বতী বা উমা, আবার কোথাও অভয়া দ্বিভুজা দুর্গা, নানা রকম দুর্গা মূর্তি আমরা দেখতে পাই পারিবারিক পুজোয়। এমনকি দশভূজা দুর্গা মূর্তিরও বৈচিত্র্য দেখা যায়। সাধারণত আমরা দেখি কি, দুর্গা মূর্তির ডান দিকে অবস্থান করছেন লক্ষ্মী ও গণেশ এবং বাম দিকে সরস্বতী ও কার্তিক। পূর্ববঙ্গ থেকে আগত পরিবারদের পুজোয় দেখা যায় কার্তিক গণেশ দিক বদল করেছে, অর্থাৎ লক্ষ্মীর পাশে কার্তিক এবং সরস্বতীর পাশে গণেশ। আবার এরকমও দেখা গেছে যে দুর্গা মূর্তির ডান দিকে সরস্বতী কার্তিক এবং বাম দিকে লক্ষ্মী গণেশ। আবার দুর্গার বাহন সিংহ কোথাও ঘটকমুখী, কোথাও আবার সাধারণ সিংহ যেমন হয় সেরকম। এই ঘটকমুখী সিংহকে বলা হয় দেবসিংহ, অর্থাৎ ঘোড়ার মতন গতিসম্পন্ন এবং সিংহের মতন তেজ সম্পন্ন এক কাল্পনিক বাহন দুর্গা। যাই হোক, পূজা আবার মূর্তিতেও যেমন বৈচিত্র্য আছে, পূজা অনুষ্ঠানের আচারেও সেরকম বহু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই পূজা অনুষ্ঠানের বৈচিত্র্য নিয়ে বলার আগে আমি বিভিন্ন বাড়ির পুজো সম্বন্ধে আগে কিছু বলি। প্রথমে দক্ষিণ কলকাতা দিয়ে শুরু করি। তার কারণ দক্ষিণ কলকাতা, যেটা এখন বড়িশা অঞ্চল, সেই বড়িশাতে সাবর্ণ চৌধুরীদের বাড়িতেই কলকাতার প্রথম দুর্গোৎসব শুরু 1610 খ্রিস্টাব্দে, অর্থাৎ 400 বছরেরও বেশি সময় ধরে ওই বাড়িতে পুজো হয়ে চলেছে। এবারে দুর্গা মূর্তি অতসী পুষ্পবর্ণা, কবি বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনী পুঁথি অনুসারে এইবারে পুজো হয়। এটা খুব কম জায়গায় দেখা যায় এই পুঁথিটা অনুসারে পুজো। সাধারণত বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ বা কালী পুরাণ বা দেবী পুরাণ, এই তিনটি পুরাণ মতই পুজো হয়। এই বাড়ির পুজোয় সপ্তমী থেকে নবমী 3 দিনই হোম হয় এবং মোট 1008 বেলপাতা হোমে দেওয়া হয়। বোধন হয় কৃষ্ণা নবমী, অর্থাৎ মহালয়ার আগে যে নবমী সেই দিন বোধন হয়, যাকে বোধ নবমী বলা হয়। আর এই বাড়ির পুজোয় দুর্গা পুজোর সঙ্গে দশ মহাবিদ্যারও পুজো হয়। এবার আসি বেহালার হালদার বাড়ির পুজোয়। এই হালদার বাড়ির পুজোয় যে শ্রীটি তৈরি হয়, এই শ্রীটা ওদের নিজের বাড়িতে করা হয় না, আসে ওদের দৌহিত্র মুখোপাধ্যায় বাড়ি থেকে তৈরি হয়ে। টালিগঞ্জের ভট্টাচার্য বাড়ির পুজোয় দেখা যায় পরিবারের নিজস্ব পুজো পদ্ধতি অনুসারে পুজো হচ্ছে। আবার বালিগঞ্জের সারদা ভবনের পুজোয় দেখতে পাচ্ছি কার্তিক গণেশ বিপরীত অবস্থানে, একটু আগে যেটা বলছিলাম, অর্থাৎ সরস্বতীর পাশে গণেশ এবং লক্ষ্মীর পাশে কার্তিক। এছাড়া এই বাড়ির পুজোয় অষ্টমীর রাত্রিতে দুর্গা পুজোর সঙ্গে কালী পুজো হয়। এটা একটা ব্যতিক্রমী পুজো।
দুর্গা পুজোর সঙ্গে কালী পুজো অষ্টমী রাত্রে হচ্ছে। ভবানীপুরের দে বাড়ির পুজোয় দেখা যায় অসুরকে কোট বুট পরা অবস্থায়, একে অনেকটা সাহেবদের মতন দেখতে করা হয়। স্বদেশী আন্দোলনের প্রভাব কিছুটা বলা যায়। ওই সময় ওই ইংরেজ নিধনের উৎসাহ দেওয়ার জন্যে অসুরকে ওই সাহেবদের মতন দেখতে করা হতো, কোট বুট পরানো। এখনো সেরকমই অসুর হয়। পুরনো মিত্র বাড়ি ভবানীপুরে, যেটি চক্রবেড়িয়া অবস্থিত, ওই বাড়ির পুজো একটি বৈশিষ্ট্য আছে যে নবমীর সকালে ঘুমের আগে দেবীর খাঁড়া পুজো হয়। আর পরবর্তীকালে ভবানীপুরের পদ্মপুকুরের মিত্রবাড়ির আরেকটি শাখার পুজো হয়। এই বাড়ির পুজোয় দুর্গা প্রতিমার দ্বিভুজা, মানে দুটি হাত দেখা যায়, বাকি 8টি হাত আছে কিন্তু ছোট ছোট চুলের আড়ালে থাকে, দেখা যায় না। এই দুটি হাতে থাকে ত্রিশূল আর খড়গ। সপ্তমীর সকালে ওই বাড়িতে ধুতি আর আংটি দিয়ে পুরোহিত বরণ করা হয়। দশমীতে পুরোহিত অপরাজিতা পুজো করার পর বাড়ির প্রত্যেক পুরুষের হাতে অপরাজিতার মালা পরিয়ে দেন, যেমন বয়স অনুসারে, অর্থাৎ যিনি সবচেয়ে বয়স্ক তার হাতে প্রথম, ক্রমশ কনিষ্ঠর দিকে এভাবে তাদের হাতে অপরাজিতার মালা পরিয়ে দেন। পদ্মপুকুরের সিংহবাড়িতে নবমীতে নবঘটে নবদুর্গার পুজো করা হয়। এটিও একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য। এরপর আসি গিরিশ মুখার্জির বাড়ি, দক্ষিণ কলকাতায় গিরিশ মুখার্জির বাড়ি ভবানীপুরে। এখানে পশু বলির বদলে খুরিতে মাসকলাই ও কলা নিবেদন করা হয়। আর দশমীতে হয় পুরুষ ও ব্রাহ্মণরা দেবীবরণ করেন, অর্থাৎ দশমীর যে দেবীবরণ সেটা ওখানে মহিলারা করেন না, বাড়ির পুরুষরা করেন এবং ব্রাহ্মণ করেন। এই বাড়ির পুজোয় একসময় যাত্রা নাটক হতো এবং এই পাড়ার ছেলে, আমাদের পরবর্তীকালের বিখ্যাত চলচ্চিত্র নায়ক উত্তম কুমারও এই বাড়ির নাটকে অভিনয় করেছেন একসময়। এরপর চেতলা অঞ্চলে আড্ডবাড়ি, চেতলা খুব বিখ্যাত বাড়ি আড্ডবাড়ি পুজোয় সন্ধি পুজোর সময় 108 প্রদীপ সব জায়গায় জ্বালা হয়। ওখানে 108 প্রদীপ জেলে আরতি করা হয় আর বলি দেওয়া হয় নারকেল নাড়ু। এটিও একটি খুব ব্যতিক্রমী প্রথা। লেক গার্ডেন্সের বহু মুস্তফি পরিবার, এখানে সন্ধি পুজোয় 108টি নৈবেদ্য নিবেদন করা হয়। আর অষ্টমীর দিনে হোম শুরু হয়, হোম শেষ হয় নবমীতে। দেবীর মা দুর্গার যে মহাস্নান হয়, সেই মহাস্নানে ব্যবহার করা হয় 7 সমুদ্র 13 নদীর জল। পিকনিক গার্ডেন্স অঞ্চলে একটি বাড়ি আছে, যে চণ্ডীবাড়ি বলা হয়। এই পুজো খুব বেশি দিনের নয়। এখানে প্রতি বছর মা দুর্গার 30টিরও বেশি রূপের মূর্তি তৈরি করে পুজো করা হয়। কোনো বছর 33, কোনো বছর 40, 50, এরকম বিভিন্ন বছরে মা দুর্গার অনেকগুলি রূপের পুজো 1 মাস ধরে চলে এখানে পুজো। খিদিরপুরের বাকুলিয়া হাউস বিখ্যাত বাড়ি, সেই বাড়ির পুজোতে পঞ্চমীর দিনে বোধন হয়। সাধারণত বোধন হয় মহালয়ার আগে কৃষ্ণা নবমীতে অথবা ষষ্ঠীতে, এখানে পঞ্চমীতে বোধন হয়। রাজপুরের লাহিড়ী বাড়ির পুজো, এই বাড়ির পুজোতে প্রতিপদ থেকে নবমী প্রত্যেক দিন পুজোর সময় পুরোহিতের সঙ্গে পরিবারের সদস্যরাও মন্ত্রোচ্চারণ করেন। মানে শুধু পুরোহিত যে মন্ত্রোচ্চারণ করে পুজো করছেন তা নয়, তার সঙ্গে পরিবারের সদস্যরাও পুজোর মন্ত্রোচ্চারণ করেন। কোদালিয়া অঞ্চলের বসুবাড়ি, এই বসুবাড়িতে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে পুজো হয়। এটাও একটি ব্যতিক্রমী পুজো। এই বাড়ির পুজোয় অন্য কোনো বৈশিষ্ট্য না থাকলেও এই বাড়ির একজন বিশিষ্ট পুরুষ, সারা পৃথিবী বিখ্যাত, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়ির সন্তান। তিনি ছোট থেকে যতদিন না অন্তর্ধান করেছেন, কলকাতায় থাকলে এই পুজোয় অবশ্যই তার উপস্থিতি লক্ষ্য করা যেত।
তিনি হাসতেন এবং এক মনে চোখ বুজে মা দুর্গার ধ্যান করতে বসে। সাদার্ন এভিনিউতে আছে ঘোষ রায়বাড়ি। ঘোষ রায়বাড়ির পুজোয় দেখা যায় নীল দুর্গার পুজো। এ বাড়ির এক পূর্বসূরি স্বপ্ন দেখেছিলেন যে মা কালী দুর্গা রূপ ধরে আসছেন, সে কারণে নীল দুর্গা পুজোর আয়োজন। এই বাড়ির পুজোতেই দেখা যায় দুর্গার বাম দিকে আছেন লক্ষ্মী গণেশ আর ডান দিকে আছেন সরস্বতী কার্তিক। বেহালা রায়বাড়ির পুজোয় বিভিন্ন তীর্থের জল নিয়ে এসে নবপত্রিকাকে স্নান করানো হয়। যোধপুর পার্কে দাশগুপ্ত বাড়ির পুজো। এই বাড়ির পুজোয় ভোগে থাকে ঝোলের ব্যঞ্জন নামে বিশেষ এক ধরনের তরকারি। এই তরকারি তৈরি হয় লাউ, কুমড়ো, পেঁপে, থোড়, কাঁচকলা আর মাছের মাথা দিয়ে। এছাড়াও ভোগের আরেকটি বৈশিষ্ট্য, প্রত্যেকটি ডালের দিয়ে, অর্থাৎ প্রত্যেক দিন দেবীকে যে ভোগ নিবেদন করা হয় ডাল থাকে, ডাল হয় মাছের মাথা দিয়ে এবং প্রতিটি তরকারিতে থাকে চিংড়ি মাছ। বালিগঞ্জের পালবাড়ির পুজোয় সন্ধি পুজোর সময় এক সোনার থালায় 108টি রূপোর প্রদীপ জ্বালানো হয়। আর লোকনাথ ভবন, এটি দেশপ্রিয় পার্কের কাছে একটি বাড়ি, এখানে প্রতিমার সামনে দুটি পূর্ণ আকারের কলা গাছ স্থাপন করা হয়। এই সবগুলি একটি করে ব্যতিক্রমী প্রথা, এইসব বাড়ির বৈশিষ্ট্য। এবার আসি আমরা মধ্য কলকাতার পুজো। মধ্য কলকাতায় মির্জাপুর অঞ্চলে শ্রীগোপাল মল্লিক লেনের দে বাড়ি, যেটির নাম কোকোলা হাউস, এই বাড়ির পুজো অকালবোধন মূর্তিতে পুজো হয়। অর্থাৎ যেমন দশভূজা দুর্গা মূর্তি আছে, সেরকম মূর্তি আছে, তার সঙ্গে থাকেন মা দুর্গার সঙ্গে থাকেন রাম, লক্ষ্মণ, সুগ্রীব এবং হনুমান। অর্থাৎ যেন এমনভাবে সাজানো হয় যেন রামচন্দ্র অকালবোধনের পুজো করছেন। বেলেঘাটায় ভট্টাচার্য বাড়ির পুজো কালো দুর্গা। এই বংশের এক পূর্বপুরুষ তার আরাধ্যা দেবী কালীকে দশভূজা দুর্গা রূপে দর্শন দিয়েছিলেন। দেবী কালী দশভূজা দুর্গা রূপে দর্শন দিয়েছিলেন। সেই কারণে এই বাড়ির দুর্গা মূর্তি কালো রঙের, বাকি সবই স্বাভাবিক, শুধু দুর্গা মূর্তি কালো রঙের। ট্যাংরা অঞ্চলে দাসবাড়ির পুজো। এই পুজোটিও খুব বেশি দিন নয়, কিন্তু এই পুজোর বিশেষত্ব হচ্ছে এদের বোধন হয় কৃষ্ণা নবমীতে, অর্থাৎ মহালয়ার আগের যে বোধ নবমী সেদিন, এবং সেদিন থেকেই এদের দুর্গাপুজো আরম্ভ হয়ে যায়। অর্থাৎ কৃষ্ণা নবমী থেকে দুর্গাপুজোর যে নবমী, সেই নবমী পর্যন্ত 15 দিন ধরে এই বাড়িতে দুর্গাপুজো চলে। জানবাজার অঞ্চলে বর্ধন বাড়ির পুজো, এটিও অনেক পুরনো পুজো। এই বাড়ির পুজোয়, সন্ধি পুজোয় 1 মণ চালের নৈবেদ্য নিবেদন করা হয়। এরপর আসি মধ্য কলকাতার একটি বিখ্যাত বাড়ি, রানী রাসমণির বাড়ির পুজো। এই বাড়িতে মা দুর্গার মুখ বা অন্যান্য দেবদেবী, মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কারোর মুখ ছাঁচে পড়া হয় না। প্রতি বছর কুমোর এসে নতুন করে মায়ের মুখ করেন। 3 দিনই এখানে কুমারী পুজো হয়, মানে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই এখানে কুমারী পুজো হয়। আর প্রত্যেক দিন বৃহৎ পঞ্চাঙ্গ সস্তায়ন বলে ওদের একটি বিধি পালন করা হয়। এর অর্থ দুর্গা মন্ত্র জপের সঙ্গে চলে চণ্ডীপাঠ, মধুসূদন মন্ত্র জপ, মাটির শিব পুজো এবং 108 তুলসী দান। এই সব মিলিয়ে হচ্ছে বৃহৎ পঞ্চাঙ্গ সস্তায়ন। এই বাড়ির পুজোয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন বেশ কয়েকবার। 1 বছর বিদ্যাসাগর এসেছিলেন এবং পঙ্ক্তিতে বসে প্রসাদও পেয়েছিলেন। তালতলা অঞ্চলে রঘুনাথ শিরোমণির বাড়ির পুজোয় নবমীর দিনে কুমারী এবং সদবা 2 পুজো হয়। এন্টালিতে দেববাড়ির পুজো, মানে এটা একটি পুরনো পুজো। এই বাড়িতে একটি বিধি আছে শত্রু বলি। চালের গুঁড়ো আর হলুদ দিয়ে তৈরি মানুষের আকারের পুতুল, তাকে ওই হাঁড়ি কাটে ফেলে বলি দেওয়া হয়, এটাকে বলা হয় শত্রু বলি।
বউবাজার অঞ্চলের চন্দ্রবাড়ি, সন্ধি পুজোর সময় এখানে দক্ষিণাকালী মন্ত্রী দুর্গার পুজো হয়। সাধারণত সন্ধি পুজোর সময় চামুণ্ডার পুজো হয়, এখানে দক্ষিণাকালী মন্ত্রীর পুজো করা হয়। এই বাড়ির এক বিখ্যাত ব্যক্তি ছিলেন, আমাদের কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী হয়েছিলেন ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র, এই বাড়ির সন্তান। কলুটলার ধরবাড়ি, এই বাড়ির দুর্গা মূর্তি অভয়া মূর্তি, দুই হাত, এক হাতে বর দিচ্ছেন, এক হাতে অভয় দিচ্ছেন। মহিষাসুর নেই মূর্তির সঙ্গে, পায়ের কাছে দুটি সিংহ। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আছে। কলুটলা অঞ্চলে আরেকটি বাড়ি বদন রায়ের বাড়ি। এই বদন রায়ের বাড়িতে অষ্টমী পুজোর আরতির পর এবং সন্ধি পুজোয় 150-রও বেশি মহিলা একসঙ্গে বসে পারিবারিক মঙ্গল কামনায় ধুনো পোড়ান। কলুটলা অঞ্চলের বিখ্যাত, একসময়ের বিখ্যাত ধনী মতিলাল শীল, মতিলাল শীলের বাড়ির পুজোয় নবমীর দিনে পিতলের থালায় চিনি ও দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ বিদায় দেওয়া হয়। পটলডাঙ্গার বসু মল্লিক বাড়ির পুজো, এটিও একটি অনেক প্রাচীন পুজো, প্রায় 200 বছরের কাছাকাছি এই বাড়ির পুজো হচ্ছে। এখানে নবপত্রিকাকে গঙ্গায় স্নান করতে পাঠানো হয় না। এদের যুক্তি, বাড়ির বধূ কেন বাইরে কেন স্নান করতে যাবে, ওই দুর্গা দালানেই আগের থেকে সংগ্রহ করে রাখা বিভিন্ন রকমের জল দিয়ে নবপত্রিকা স্নান করানো হয়। পটলডাঙ্গা অঞ্চলে আরেকটি বাড়ি ধরবাড়ি, এখানে অভয়া দুর্গা, ওই দুই হাতে বর দিচ্ছেন এবং অভয় দিচ্ছেন। মহিষাসুর নেই, দুটি সিংহ। তবে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের সঙ্গে বাড়তি আছেন মা দুর্গার দুই সখী জয়া এবং বিজয়া। শাঁখারিটলার দাসবাড়ি, এটি ওই অঞ্চলে ভূতের বাড়ি বলে প্রসিদ্ধ। সে ভূতের বাড়ি কেন, সেটা অনেক বড় কাহিনী, সেটা বাদ দিচ্ছি। এখানে নৈবেদ্যতে দেয়া হয় 5টি বড় অর্ঘ্য এবং 40টি ছোট অর্ঘ্য। এই বড় অর্ঘ্যটি তৈরি করা হয় 108টি চাল ও দুর্বা দিয়ে, আর সঙ্গে দেওয়া হয় আলতা পাতা। তালতলার অশ্বিনী দত্তর বাড়ির পুজোয় সন্ধি পুজোর অর্ধেক সময় অতিক্রান্ত হলে মা দুর্গার হাতে চাঁদমালা পরিয়ে দেওয়া হয়। আর তালতলার পাল বাড়ির পুজো 200 বছর পেরিয়ে গেছে পুজো। এদের বাড়ির পুজো একটি প্রথা, দশমীতে বিসর্জনের পর বাড়ি ফিরে বাড়ির সদস্যরা সবাই দুর্গা নাম লেখেন। এরপর আসছি উত্তর কলকাতা, শঙ্কর ঘোষের বাড়ির পুজো ঠনঠনিয়া অঞ্চলে। এই শঙ্কর ঘোষ, যিনি ঠনঠনিয়া কালীবাড়ির প্রতিষ্ঠাতা, তার বাড়িতে দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোয় কৃষ্ণা নবমীতে বোধন হয়। এই বাড়ির ছেলে, এই বাড়ির সন্তান স্বামী সুবোধানন্দ শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্শ্ব। চোরবাগান অঞ্চলে চট্টোপাধ্যায়ের বাড়ি, এই বাড়ির পুজোয় 3 দিনই, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই 14 থালা করে অন্ন এবং খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। তার সঙ্গে বিশেষ পদ থাকে সপ্তমীতে লাউ চিংড়ি, অষ্টমীতে শাকের ঘন্ট এবং নবমীতে ভেটকি মাছের ঘন্ট। চোরবাগানের আরেকটি বাড়ি মিত্র বাড়ির পুজো দশমীর সকালে ঘট বিসর্জনের পরে শুভচণ্ডী পুজো হয়। চোরবাগান অঞ্চলে আরো একটি পুরনো বাড়ির পুজো আছে, শিলবাড়ি। এই শিলবাড়ির পুজোয় অষ্টমীর দিন পুজোর পর গাভীকে স্নান করিয়ে প্রতিমার সামনে এনে গাভী পুজো করা হয়। পোস্তা অঞ্চলে মল্লিক বাড়ির পুজো, মল্লিক বাড়ির পুজোয় কাঠামো পুজো হয় শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে। এটি একটি ব্যতিক্রমী। সাধারণত কাঠামো পুজো হয় রথ বা উল্টো রথ বা জন্মাষ্টমী কিংবা নন্দোৎসবের দিনে। এইখানে শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে এই বাড়িতে কাঠামো পুজো হয়। জোড়াসাঁকো অঞ্চলে নরসিংহচন্দ্র তার বাড়ির পুজোয় সন্ধি পুজো শুরু এবং শেষ হয় একসঙ্গে বন্দুক এবং কামান দাগার আওয়াজ করে। এই সন্ধি পুজোতে
108 প্রস্ফুটিত পদ্ম, 108টি প্রজ্বলিত প্রদীপ যেমন নিবেদন করা হয়, তার সঙ্গে দেবীকে দেয়া হয় 108 জবার মালা, 108 অপরাজিতার মালা, 108 বেল পাতার মালা। আর 1 মণ চালের নৈবেদ্য দেয়া হয়। নবপত্রিকা এবং বিসর্জন যাত্রা, নবপত্রিকা স্নান যাত্রা এবং বিসর্জন যাত্রায় সঙ্গে থাকে 4 জন সশস্ত্র প্রহরী, যার জন্য কলকাতা পুলিশের বিশেষ অনুমতি থাকে। পাথুরিয়াঘাটার ঘোষ বাড়ি, এই বাড়ির দুটো পুজো হয় পাশাপাশি, রামলোচন ঘোষের বাড়ি এবং খেলাপ ঘোষের বাড়ি, একই নিয়মে পুজো হয়। সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমীতে চিনির মঠ ছোট খাড়া দিয়ে বলি দেওয়া হয় এই বাড়ির পুজো। 2 বাড়ির। আর খেলাপ ঘোষের যে বাড়ি, খেলাপ ঘোষের বাড়ির পুজোয় এটা অনেক পরে শুরু। খেলাপ ঘোষের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন, পুজোয় নয়, অন্য সময় এসেছেন। এই বাড়ি শ্রীরামকৃষ্ণের পদধূলিতে ধন্য খেলাপ ঘোষের বাড়ি। হাটখোলা দত্ত বাড়ি অন্যতম, কলকাতার অন্যতম প্রাচীন পুজো। এই বাড়ির পুজোয় মাকে যে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগে আলুর কোনো পদ থাকে না, এমনকি সিঙ্গাড়াও তৈরি করা হয় ওই মুগ ডালের পুর দিয়ে। আর দশমীর দিনে বিসর্জনের পর বাড়ির সদস্যরা বাড়ি ফেরেন দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার গানটি গাইতে গাইতে। বাড়ির সামনে একটি বাছুর বেঁধে রাখা থাকে। বিসর্জন দিয়ে ফিরে আসার পর ওই বাছুরের লেজটি ধরে পরিবারের সদস্যরা বাড়িটি পরিক্রমা করেন। সাতুবাবু লাটুবাবুর বাড়ি বা রামদুলাল সরকারের বাড়ি মিলন স্ট্রিটে, এটি একটি খুব পুরনো পুজো। এই বাড়ির পুজোয় মঠচৌরি চালযুক্ত প্রতিমা দুর্গার সঙ্গে থাকে জয়া বিজয়া। এছাড়াও ওই দুর্গা প্রতিমার পাশে ওইখানে ওই কাঠামোর ভেতরই শিব, রাম এবং হনুমানের ছবি আঁকা থাকে। আর এই বাড়িতে মহালয়ার দিনে হয় পণ্ডিত বিদায় অনুষ্ঠান। বিডন স্ট্রিটে ভোলানাথ দত্তর বাড়ির পুজো, শিব দুর্গা মূর্তি। দশমীর দিনে এই বাড়িতে অপরাজিতা পুজো হয়। দর্জিপাড়া মিত্র বাড়ির পুজো, এটিও খুব পুরনো পুজো। পুজো শুরুর দিন থেকে সন্ধি পুজো পর্যন্ত এদের একটি বৈশিষ্ট্য, মাখনের নৈবেদ্য হয়। এই একটা নকশা করা কলা পাতার উপরে, কলা পাতা বড় পিতলের থালায় পাতা হয়, তার উপরে কলা পাতার খিলি পান এবং মাখন দিয়ে ওই নৈবেদ্য করা হয়, দেখতে অনেকটা মন্দিরের মতন হয়। দশমীর দিন দেয়া হয় ঝাড়খিলি পান। একটি পানের পাতার শিরাগুলো রেখে পাতাটিকে ভাগ করে ওই শিরাগুলো দিয়েই ছোট ছোট 5টি খিলি তৈরি করা হয় এবং সেইটি মাকে দেয়া হয়, দেখতে অনেকটা ঝাড়বাতির মতন বলে ঝাড়খিলি পান বলা হয়। দর্জিপাড়া দাঁবাড়ির পুজো, এটি আমাদের উত্তর কলকাতার দ্বিতীয় প্রাচীন পুজো। এই বাড়ির পুজোয় অভয়া দুর্গা মূর্তির পুজো হয়। দ্বিভুজা দুর্গা, এক হাতে বর দিচ্ছেন, এক হাতে অভয় দিচ্ছেন। মহিষাসুর নেই, আছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণেশ সবাই আছেন। এখানে মা দুর্গার চুলে বিনুনি করা দেওয়া হয় এবং তাতে লাল ফিতে দেওয়া হয়, লাল ফিতে বেঁধে দেওয়া হয়, মানে মাকে একদম বাড়ির মেয়ের মতন সাজানো হয়। শোভাবাজার দেববাড়ি অর্থাৎ শোভাবাজার রাজবাড়ি যে পুজো আমরা জানি, এটি দুটো বড় তরফের এবং ছোট তরফের দুটি সামনাসামনি বাড়িতে পুজো হয়। একই প্রথায় পুজো হয়, যদিও বড় তরফের বাড়ির এবং ছোট তরফের বাড়ি একটাই তফাৎ। সিংহ বড় তরফের বাড়িতে ঘটকমুখী সিংহ, আর ছোট তরফের বাড়িতে যেমন সাধারণ সিংহ দেখতে হয় সেরকম সিংহ। বোধন হয় কৃষ্ণা নবমীতে, অর্থাৎ বোধ নবমী থেকে নবমী অবধি প্রতিদিন চণ্ডীর আরতি হয়, শুধু মা দুর্গার চণ্ডীর আরতি হয় এখানে। কুমোরটুলির গঙ্গাপ্রসাদ সেনের বাড়ি। এই গঙ্গাপ্রসাদ সেন কবিরাজ ছিলেন এবং ছিলেন শ্রীরামকৃষ্ণের চিকিৎসক। গঙ্গাপ্রসাদ সেনের বাড়ি
দুর্গা মূর্তি সরস্বতীর পাশে গণেশ অবস্থান করছেন এবং লক্ষ্মীর পাশে কার্তিক অবস্থান করছেন। এখানে অষ্টমীর রাত্রে দুর্গা পুজোর সঙ্গে কালী পুজো হয় এবং শীতলার ঘট বসিয়ে পুজো করা হয়। বরানগরের বংশীধর দত্তের বাড়ির পুজো, এখানেও শিব দুর্গা মূর্তি। দশমী এদের একটি বিশিষ্ট প্রথা, দশমীর সকালে বেড়া অঞ্জলি। এই বেড়া অঞ্জলি হচ্ছে পরিবারের মহিলারা প্রতিমার সামনে দিয়ে প্রদক্ষিণ করতে করতে পুষ্পাঞ্জলি দেয়, এটিকেই বলা হয় বেড়া অঞ্জলি। আহিরিটলা সেন বাড়ির পুজো, যে বাড়ির অন্য সদস্য ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহভক্ত অধরলাল সেন, অধরলাল সেনের বাড়ির পুজো। এই বাড়ির পুজোয় শ্রীরামকৃষ্ণ বেশ কয়েকবার এসেছেন এবং এই প্রতিমা দেখে ঠাকুর বলতেন, এমন হাস্যময়ী প্রতিমা আর দেখা যায় না। এই বাড়ির পুজোর একটা বৈশিষ্ট্য, এই বাড়ির পুজোর সময় শুধুমাত্র কাঁসর ঘন্টা বাজে, কোনো ঢাক ঢোল বাজে না, এখানে নিয়ম নেই এখানে ঢাক ঢোল বাজাবার। আড়িয়াদহের বাচস্পতি বাড়ির পুজো, এই বাড়ির পুজোয় শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন নবমীর দিনে এই বাড়ির পুজোয় খিচুড়ি প্রসাদ খেতে আসতেন। সেই কারণে এখনো নবমীর দিনে এই বাড়ির সদস্যরা সবাই নতুন জামা কাপড় পরে পূজা মণ্ডপে বসেন এবং অনুভব করতে চেষ্টা করেন শ্রীরামকৃষ্ণের অদৃশ্য উপস্থিতি, এবং ওই দিন শ্রীরামকৃষ্ণকেও ওই খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। ডানলপ অঞ্চলে অশোকগড়ের মজুমদার বাড়ির পুজো, এরা হচ্ছে রাজা কংসনারায়ণের বংশধর, অর্থাৎ রাজা কংসনারায়ণ যিনি বঙ্গের দুর্গাপুজোর প্রবর্তক হিসেবে যাকে ধরা হয়, অর্থাৎ প্রায় 450 বছরেরও বেশি সময় ধরে যে বাড়ির পুজো হয়ে চলেছে। এই বাড়ির পুজোতেও কার্তিক গণেশের দিক বদল আমরা লক্ষ্য করি। এরপর বিবেকানন্দ রোড অঞ্চলের চালতাবাগান অঞ্চলের ডিএল রায় স্ট্রিটে মজুমদার বাড়ির পুজো। এই বাড়ির পুজো লাল দুর্গার বাড়ির পুজো বলে বিখ্যাত। এই লাল দুর্গা কারণ স্বপ্নে দেখা চণ্ডী মূর্তি অনুসারে এই বাড়ির, যেহেতু চণ্ডীর রং মানে রক্তিম বর্ণ, সেই অনুযায়ী এই বাড়ির দুর্গারও রক্তিম বর্ণের। এই বাড়ির পুজোয় প্রত্যেক দিন একটি করে ঘট স্থাপন করা হয়, অর্থাৎ 5টি ঘট পুজোয় স্থাপন করা হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো এবং নবমীতে। 108টি বেলপাতা হোমে নিবেদন করা হয়। দশমীর সকালে প্রতিমাকে ঘিরে যে বেড় দেওয়া সুতো থাকে, পুরোহিত সেই সুতো কাটার আগে পরিবারের সদস্যরা প্রতিমার কাঠামো ধরে মন্ত্রোচ্চারণ করে, এটিকেই এই বাড়ির কাঠামো বিসর্জন বলা হয়। বাগবাজার অঞ্চলে বৈকুণ্ঠ সান্যালের বাড়ি, যে বৈকুণ্ঠ সান্যাল ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ। এই বাড়ির পুজোয় দেখা যায় দুর্গা মূর্তি শুধুই দুর্গা, সিংহ এবং মহিষাসুর, অর্থাৎ পুত্রকন্যারা কেউ নেই। তার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে এক বছর ওই পুজোর আগে যখন প্রতিমা নিয়ে আসা হচ্ছিল, কোনো কারণে ধাক্কা লেগে প্রতিমার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়। তারপর থেকে শুধুমাত্র দুর্গা মূর্তিরই পুজো করা হয়। এখানে উল্লেখ করার মতো ঘটনা, এই বাড়ির প্রথম 2 বছরের পুজোয় সংকল্প হয়েছিল শ্রী শ্রী মা শারদার নামে। মা শারদা তখন দেহে ছিলেন। আরেকটি বাড়ির পুজো বলে এই প্রসঙ্গ শেষ করব, এটি দমদম অঞ্চলের দেববর্মন বাড়ির পুজো। এই বাড়ির পুজো হয় রাজরাজেশ্বরী দুর্গা। এখানে দুর্গার সঙ্গে থাকেন লক্ষ্মী, যে লক্ষ্মী মূর্তি তাকে বলা হয় বিজয় লক্ষ্মী, আর সরস্বতীকে বলা হয় মহাসরস্বতী। এই বিজয় লক্ষ্মী এবং মহাসরস্বতী দুজনই অষ্টভুজা। আর দুর্গার সঙ্গে এখানে চামুণ্ডার মূর্তিও তৈরি করা হয়। অষ্টমীতে মায়ের গলায় 108টি লেবুর মালা পরিয়ে দেওয়া হয় নরমুণ্ডের প্রতীক হিসেবে। সন্ধি পুজোর সময় ওই চামুণ্ডার মূর্তিতেই পুজো করা হয়। অন্য বাড়িতে যেমন দুর্গা মূর্তিতেই পুজো করা হয় চামুণ্ডার পুজো, এ বাড়িতে কিন্তু আলাদা করে যে চামুণ্ডার মূর্তি তৈরি করা হয় সেই মূর্তিতেই পুজো করা হয়। এরকম আরো বহু
পুজো কলকাতা এবং শহরতলিতে হয়ে চলেছে। এই প্রসঙ্গে আরো পরে বলার ইচ্ছা রইল। আজকের মতন এখানে